এই ভদ্র মহিলার এইরকম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। তার ব্যাকগ্রাউন্ড যে আমি অলমোস্ট নিশ্চিত, আমি কোথাও দেখি নাই ছাত্রলীগের রাজনীতির সাথে সে জড়িত থাকতে পারে। এই সরকারের কলেবর অনেক বড় বৃদ্ধি করতে হবে। এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করতে হবে, শুধু পতিত আওয়ামী লীগ ব্যতীত। আওয়ামী লীগ ব্যতীত যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রয়েছে, ঘরনা রয়েছে, কিন্তু পরীক্ষিত, সৎ আছে এবং ডেলিভার করতে পারে। এখানে যে যারা সরকার গঠন করছে এর ভিতরে তো সাহসী লোক নাই। আপনি একজন সাহসী লোক দেখান তো। নাই তো আসলে দুইজন ছাত্রবাদে আমি তো সাহসী কাউকে দেখছি না। উর্মি যে মেয়েটা ম্যাজিস্ট্রেট, তিনি যেটা বলেছেন সেটা এক ধরনের ভায়োলেশন অফ প্রফেশনাল কন্ডাক্ট। কারণ কেউ যদি সরকারি চাকরিতে থাকে, অথবা কোনো কোম্পানিতে চাকরি করে, অথবা কোনো কর্পোরেট হাউসে চাকরি করে, সেখানে কিছু বিধিবিধান থাকে। আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি। সেনাবাহিনীতে বসে কখনো পলিটিক্স করা যায় না, যদিও আমরা গত 15 বছর দেখছি ইউনিফর্ম পরে অনেকে পলিটিক্স করেছে। সো উর্মি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে, একজন ম্যাজিস্ট্রেট, তার একটা প্রফেশনাল কন্ডাক্ট রয়েছে, ইথিক্স রয়েছে। সেখানে বসে সে যদি কোনো মতাদর্শের হয়েও থাকে, তবুও তাকে মানুষের সামনে এবং তার কন্ডাক্ট, তার অ্যাক্টস, তাকে দেখাতে হবে যে হি অর শি ইজ এ সার্ভেন্ট অফ দ্য পিপল, এবং তারা রাজনীতির সাথে যুক্ত নয়। তো আপনি যদি দেখেন 2009 থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট করা হয়েছে, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের সিএস, আরএস, এসএ, এইগুলো সব পরীক্ষা করে, মানে জমি যেমন পরীক্ষা করে, জমির 25 বছরের পুরাতন রেকর্ড অথবা আরো পুরাতন রেকর্ড, সেইভাবে যাদেরকে সরকারি চাকরিতে নেওয়া হয়েছে তাদের রেকর্ড চেক করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এবং রেকর্ডটা কি, যে কারো পরিবারে যদি বিএনপি, জামাত, কেউ 14 গোষ্ঠীতে আত্মীয় থাকে, বা কেউ কোনোদিন এই রাজনীতির সাথে জড়িত রয়েছে, তাদেরকে চাকরিতে ডিসকোয়ালিফাই করা হয়েছে। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন হয় নাই, অথবা পরীক্ষার স্টেপই তারা বাদ পড়ে গেছে। তো আপনি খুঁজে দেখবেন যে এই ভদ্র মহিলার এইরকম ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। তার ব্যাকগ্রাউন্ড যে আমি অলমোস্ট নিশ্চিত, আমি কোথাও দেখি নাই ছাত্রলীগের রাজনীতির সাথে সে জড়িত থাকতে পারে, আমার ধারণা। কেন ধারণাটা হলো, আনিস আলমগীর নামে আমাদের একজন বন্ধু সাংবাদিক রয়েছে, ভালো প্রফেশনাল, ভেরি প্রফেশনাল। তার আমি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। সেই স্ট্যাটাস দেখলাম যে এই যে দলকানা টাইপের, দলদাস টাইপের কিছু লোক যারা রয়েছে প্রশাসনে, তারা তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার ভাষাটা এরকম আর কি, আমি একই হয়তো এক্স্যাক্টলি এক ভাষা বলতে পারছি না, যে নিয়ন্ত্রণ করতে পারছে না, এবং সে জানতো তার চাকরি যেতে পারে। মানে কোনো একটা অপরাধ করেছে, অথবা কোনো একটা মিসকন্ডাক্ট করেছে, যেটা তার চাকরি যাওয়ার মতো, সেইটাকে কাভার করার জন্য সে এরকম একটা স্ট্যাটাস দিয়েছে। হঠাৎ করে সে অতি মুজিব সেজেছে। এটা গেল একটা দিক। সো আমি মনে করি না যে তার একটা ছোট মন্তব্য করার জন্য তার চাকরি গিয়েছে। এটা নিশ্চয়ই আরো খবর আমরা সামনে পাবো আসলে কি হয়েছে। আর জেরাই খান পান্না যেটা বলেছেন, আমি তার মত এবং তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন। কেউ যদি ডিপ্রাইভ হয়ে থাকে, কারো যদি গ্রিভেন্সেস থাকে, সে তো অবশ্যই আইনের আশ্রয় নিতে পারে। তবে 5ই আগস্টের পরে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি, আমি অনেক জায়গায় আপনি বলেছি যে দেশটা একটা বিপ্লব সংগঠিত হয়েছে, এবং বিপ্লব সংগঠিত হয়েছে বড় ধরনের স্যাক্রিফাইসের মাধ্যমে। মিশরে আপনার হোসনি মুবারকের পতনের সময় 800 শহীদ হয়েছিল, বাংলাদেশে শহীদ হয়েছে 1500-র বেশি, আহত হয়েছে 30,000-এর বেশি, চক্ষু হারিয়েছে 700-র বেশি। এটা একটা বড় ধরনের স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইসের পরে যে সরকার গঠিত হয়েছে, মনে হচ্ছে যেন একটা নরওয়েজিয়ান গভর্নমেন্ট, মানে স্ক্যান্ডিনেভিয়ানের যেমন সরকার আছে না, খুবই শান্তিপূর্ণ। মানে সরকারকে চালালো না চালালো জনগণ খেয়াল রাখে না, জানে যারা সরকার চালাবে তারা সঠিকভাবে চালাবে। যেমন আমেরিকাতে অনেকে কিন্তু এই রাজনীতিতে কোনো আগ্রহ নাই, কারণ তারা জানে যে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা দেশের স্বার্থ এবং জনস্বার্থ কোনোভাবে ভায়োলেট করবে না, কোনোভাবে দেশকে বিক্রি করবে না, কোনোভাবে দেশের প্রতিষ্ঠান ধ্বংস করতে পারবে না। সেই জন্য ওরা রিল্যাক্স করে আর কি।
তো বাংলাদেশে যে একটা অচল অবস্থা, একটা একটা মাফিয়া তন্ত্র থেকে, একটি লুটপাট তন্ত্র থেকে, একটি রাষ্ট্র ধ্বংসকারী অবস্থা থেকে যেভাবে বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লব উত্তরের যে সরকার দরকার ছিল, আমরা সরকারের সেই টেম্পারামেন্ট দেখছি না। সরকারটা হয়ে গেল কয়েকজনের হাতের মুঠোয় চলে গেল। তো এই হাতের মুঠো সরকার কিন্তু ব্যর্থ হওয়ার পোটেনশিয়ালিটি রয়েছে। প্রফেসর ইউনূস সাহেব যেটা বলেছে, ওনার ওয়ার্ল্ড ব্র্যান্ড, ওনার ওয়ার্ল্ড ব্র্যান্ডটাকে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার এবং গণতন্ত্রের রূপান্তরে যদি কাজ না করে, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ব্র্যান্ডও ফ্রাস্ট্রেটেড হবে। তার দায়িত্ব হলো এই ওয়ার্ল্ড ব্র্যান্ডকে কিভাবে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার এবং গণতন্ত্রে রূপান্তর করা যায়, দ্যাট ইজ দ্য চ্যালেঞ্জ। তিনি যেটা বলেছেন যে উই ক্যানট অ্যাফোর্ড টু ফেইল, আমরা ফেল করতে পারি না। যদি ফেল করতে না চান, তাহলে আমার মনে হয় অনেকগুলো কাজ করতে হবে। ভেরি স্লো স্টার্ট হয়েছে, দ্য ক্লাউডি স্টার্ট, মর্নিং ডাজ নট শো দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে, সেইটা হচ্ছে না। তাহলে আমি আরো অনেক টকশোতে বলছি, এখানেও বললাম আমি, যে ওনাদের কলেবার বৃদ্ধি করতে হবে, দুই একজনের হাতে না রেখে এই সরকারের কলেবার অনেক বড় বৃদ্ধি করতে হবে। এইটাকে একটা জাতীয় সরকারে রূপান্তর করতে হবে, শুধু পতিত আওয়ামী লীগ ব্যতীত। আওয়ামী লীগ ব্যতীত যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে রয়েছে, ঘরনা রয়েছে, কিন্তু পরীক্ষিত, সৎ আছে এবং ডেলিভার করতে পারে। এখানে যে যারা সরকার গঠন করছে, এর ভিতরে তো সাহসী লোক নাই। আপনি একজন সাহসী লোক দেখান তো, নাই তো। আসলে দুইজন ছাত্রবাদে আমি তো সাহসী কাউকে দেখছি না। তো হু ক্যান ডেলিভার, যারা প্রেশার উইথস্ট্যান্ড করতে পারে, সেরকম লোক নিয়ে আমি মনে করি যে মিনিমাম 50 জন উপদেষ্টা পরিষদ হওয়া উচিত, উপদেষ্টা এবং উপ উপদেষ্টা। আপনি এইটাকে ওই একজন কোটারি করেন না, যে আমি যারা চিনি মোরা আর মামুরা, সেইখানে বাদ দিয়ে কলেবার বৃদ্ধি করেন। বৃদ্ধি করে যারা ডেলিভার করতে পারে, যারা কুইক রিফর্মস করতে পারে, তাদেরকে সরকারে এনে ডেলিভার করেন। আদারওয়াইজ আপনারা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন যদি আপনারা ফেল করেন। আমি আশাবাদী হতে চাই প্রফেসর ইউনূসের ওই কথায়, যে উই ক্যানট অ্যাফোর্ড টু ফেল। ধন্যবাদ।